হেলিকপ্টার। অরুণ বুঝলো আকাশের মনোভাব, কিন্তু এত দ্রুত হেলিকপ্টার কোথায় পাবে? আকাশের হাত থেকে আকাশের ফোন নিতে চাইলে আকাশ নিজেই কাউকে কল করে। কল রিসিভ হতে আকাশ কাঁপা কণ্ঠে বলে, স্যার, আমার এক্ষুনি পার্সোনাল কারণে হেলিকপ্টার লাগবে, প্লিজ স্যার। ওপাশ থেকে ভদ্রলোকটি আকাশের কণ্ঠ শুনে অবাক হয়ে বলে, কি হয়েছে তোমার আকাশ? ইমার্জেন্সি কিছু? আকাশ কথা বলতে পারছে না, তার বাচ্চাদের মতো কাঁদতে ইচ্ছা করছে, তবুও বহু কষ্টে বলে। স্যার প্লিজ। ভদ্রলোক অবাক হয়ে বলে, পাগল নাকি তুমি? বারবার প্লিজ বলছো কেন? আমি তোমার বাবা, কতবার বলবো তোমায়? আমি ব্যবস্থা করছি, আমাকে কয়েক মিনিট সময় দাও আর লোকেশন পাঠিয়ে দাও আমাকে। আকাশ বাঁ হাতে গাড়ি ধরে রেখে ডান হাতে ফোন অরুণের দিকে বাড়িয়ে দেয়। অরুণ দ্রুত ভদ্রলোকের নাম্বারে তাদের কাছে পিঠে একটা জায়গার অ্যাড্রেস পাঠায়। মজার ব্যাপার হলো উনি একজন মন্ত্রী, যার আকাশের বাবার সাথে সম্পর্ক যতটা খারাপ, আকাশের সাথে সম্পর্ক ততই ভালো। পরিচয়টা আকাশের বাবার দ্বারা হলেও আকাশ যে তার বাবার বিপরীত মেরুর, এটা বুঝেই তিনি আকাশকে এত পছন্দ করেন। আকাশের সভাপতি হওয়ার পিছনে ভদ্রলোকের অনেক অবদান। অরুণ আকাশকে নিয়ে ফাঁকা জায়গাটাতে যায়। উনি জানিয়েছেন মিনিট 15-র মাঝে হেলিকপ্টার পাঠিয়ে দিচ্ছেন। সৌভাগ্যবশত আগে থেকেই সব রেডি থাকে, এত দ্রুত পারছে। কিছুক্ষণের মাঝে মাঠটার মাঝখানে এসে হেলিকপ্টার ল্যান্ড করে। ভেতর থেকে সেই ভদ্রলোক বেরিয়ে আসলে অরুণ অবাক হয় আকাশও। নিজের বাবা তার জীবনে সুখ কেড়ে নিচ্ছে, আর নামের বাবা তার সুখ ফিরিয়ে দেওয়ার কত আয়োজন করছে। লোকটা এগিয়ে এসে আকাশের সামনে দাঁড়িয়ে চিন্তিত কণ্ঠে বলে, কি হয়েছে আকাশ? আকাশের কি হলো কে জানে, সে দ্রুত ভদ্রলোকটিকে জাপটে ধরল। লোকটা বোধহয় খুশিই হলো। নিঃসন্তান তিনি, সে আকাশের থেকে এমন ব্যবহার চায়, ছেলের মতো ব্যবহার চায়, কিন্তু আকাশ সবসময় তার থেকে দূরত্ব রেখে চলে। তবে আজ আকাশের কাণ্ডে যতটা খুশি হচ্ছে তার চেয়ে বেশি খারাপ লাগছে। কি হয়েছে ছেলেটার? আকাশ ভদ্রলোকটিকে ছেড়ে তার হাত ধরে হেলিকপ্টারের দিকে এগিয়ে যায়। তিনি কিছু বলবেন না। আকাশ কোথায় যায় দেখা যাক, এরকম না হয় বোঝা যাবে আকাশ যে কথা বলার অবস্থায় নেই, তা তিনি বুঝেছেন। প্রায় 2 ঘন্টার মাথায় ভানুগাছ গ্রামের একটা ফাঁকা জায়গায় হেলিকপ্টার ল্যান্ড করা হয়। সর্বপ্রথম আকাশ হেলিকপ্টার থেকে নেমে যায়। সে কোনো দিকে তাকালো না। অন্ধকারের মাঝে কতটুকু পথ চিনল কে জানে। দিক বিদিক শূন্য হয়ে দৌড়ায় সৃজার বাবার বাড়ির দিকে। পেছন পেছন অরুণ আসছে আর আকাশকে ডাকছে। আকাশ শুনতে পায় না। পুরো গ্রামে শোরগোলে এই ছোট্ট গ্রাম যেন ভূমিকম্পের ন্যায় কাঁপছে। আকাশের চোখ থেকে পানি গড়ায়, তা সহ্য হচ্ছে না। তার সন্ধ্যা ঠিক আছে তো? বেশ কিছুক্ষণ পর যখন কাঙ্ক্ষিত বাড়ির সামনে পৌঁছায় আকাশ, সামনে তাকালে দেখতে পায় দাউ দাউ করে পুরো বাড়ি পুড়ছে। কয়েকজন বালতিতে করে আগুন নেভানোর চেষ্টা করছে, কিন্তু তারা আগুন নেভাতে ব্যর্থ। আশেপাশের সব মানুষগুলো বলাবলি করছে। প্রায় 2 ঘন্টা ধরে আগুন জ্বলছে, তার উপর আবার কত জোরে শব্দ হলো, মনে হয় বোম মারছে। কেউ বাঁচল না, সবাই ছাই হয়ে গেল। কথাগুলো আকাশের কানে এসে বাড়ি খায়। আশেপাশে কোনো ফায়ার সার্ভিসের গাড়ি নেই। আকাশ চিৎকার করে ডাকে। সময় নষ্ট না করে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের দিকে দৌড় লাগায়। পেছন থেকে অরুণ এই দৃশ্য দেখে পায়ের গতি বাড়িয়ে দৌড়ে এসে আকাশকে জাপটে ধরে। আকাশের শক্তির সাথে সে পারছে না। সর্বশক্তি দিয়ে 2 হাতে আকাশকে ঝাপটে ধরে। আশেপাশ থেকে কয়েকজন লোক এসে আকাশকে টেনে ধরে। পিছন থেকে সেই মন্ত্রী আকাশের এমন দৃশ্য দেখে কি বলবেন বুঝলেন না। এখানে কোনো ফায়ার সার্ভিস না দেখে তিনি অবাক হয়। দ্রুত ফোন বের করে কাউকে কল করে ঝাড়তে থাকে। এখানে কেন ফায়ার সার্ভিস পাঠানো হয়নি? তারা জানায় ফায়ার সার্ভিসের গাড়ি এসেছিল, কিন্তু এই ছোট্ট গ্রামের এই জায়গায় গাড়ি ঢুকতে পারেনি, তাই আবারও ফেরত গিয়েছে। ভদ্রলোক বেশ কয়েকটি হেলিকপ্টার পাঠাতে বলে। এই আগুন নিভবে না মনে হচ্ছে, কিছু না কিছু করার প্রয়োজন, নয়তো একসময় এই এলাকা পুড়ে যাবে। চারিপাশটা কেমন যেন গমগম করছে। গ্রামের মানুষেরা দলে দলে ছুটছে, সবার ঘুম হারাম হয়ে গিয়েছে। আকাশ জ্বলতে থাকা আগুনের দিকে চেয়ে চিৎকার করে ডাকে। চোখ থেকে টুপ টুপ করে ঝর্ণার ন্যায় পানি ঝরছে। সবগুলো মানুষকে ঠেলে সামনে এগুতে চাইলেও উল্টে দুর্বল শরীরটা টানতে পারল না। উল্টে 2 হাতে ভর করে ধপ করে মাটিতে বসে পড়ে সামনে তাকে চিৎকার করে বলে, তোমার পায়ে পড়ি, আমায় ছেড়ে দাও প্লিজ। আমার সন্ধ্যা চলে যাচ্ছে, আমাকে ওর কাছে যেতে দাও, ওকে বাঁচাতে দাও। আমার সন্ধ্যা মরে যাচ্ছে, কুত্তার বাচ্চা ছাড় আমায়। এক পর্যায়ে না পেরে আগের চেয়েও জোরে চিৎকার করে ডাকে। লোকগুলো অবাক হয়ে চেয়ে আছে। সন্ধ্যা নামের একটি মেয়েকে তারা চিনত। বেশ কয়েকদিন হলো সৃজাদের বাড়িতে দেখেছিল। বুঝলো আকাশের কেউ, এই জন্য ছেলেটা এভাবে চিৎকার করছে, অনেক প্রলাপ বকছে। আকাশ ক্লান্তিতে মাথা নিচু করে বিড়বিড়িয়ে বলে, আমায় ছাড়ো তোমরা, দয়া করো প্লিজ। আমার সন্ধ্যা আমায় ডাকছে, আমি না গেলে ও তো মরে যাবে। ছাড়ো আমায় প্লিজ। অরুণ আকাশের সামনে হাঁটু মুড়ে বসে আকাশকে জড়িয়ে ধরে। চোখ থেকে 2 ফোঁটা পানি টুপ করে গড়িয়ে পড়ে। এমন আকাশকে সে দেখেনি। সে চিনতে পারছে না তার বন্ধুটাকে। আকাশ অরুণকে টের পেয়ে কান্নামাখা গলায় বিড়বিড়িয়ে বলে, ভাই আমায় ছেড়ে দে, আমার সন্ধ্যা পুড়ে যাচ্ছে। আমার সন্ধ্যা ছাড়া আমি কি করে বাঁচবো? হঠাৎ গায়ের জোরে অরুণকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এরপর লোকগুলোকে ধাক্কা দেয়। সকলে বেখেয়ালি থাকায় বুঝতে পারেনি। আকাশ দৌড় লাগায়, বিড়বিড়িয়ে আওড়ায়, আমার সন্ধ্যা মালতী তুমি, এই তো আমি আসছি। অরুণ দ্রুত মাটি থেকে উঠে দাঁড়ায়, আকাশের পিছু দৌড়ায়। এইবার আকাশ
পিছু আকাশের বাবা সমতুল্য সেই ভদ্রলোকটিও ছুটল। আর রাতের আধারে তাকে কেউ চিনল না, এজন্যই সুবিধা হয়েছে। গ্রামের মানুষ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আকাশের পাগলামো দেখে সামনে থেকে বেশ কয়েকজন লোক আকাশকে আটকে ধরে। আকাশ নিজেকে ছাড়াতে ছটফটায়। জ্বলতে থাকা বাড়িটার পানে চেয়ে চোখের পানি ফেলে চিৎকার করে বলে, ছাড়ো আমায়, ওখানে আমার সন্ধ্যা আছে, দয়া করো প্লিজ, আমার সন্ধ্যা মরে যাচ্ছে। অরুণ দৌড়ে এসে আকাশকে ধরে ভাঙা গলায় বলে, এমন পাগলামি কেন করছিস? ওইখানে গেলে তুই ছাই হয়ে যাবি আকাশ, একটু বোঝ। আকাশ চিৎকার করে বলে, লাস্ট আমি আমার সন্ধ্যাকে ছাড়া বাঁচতে চাই না, ওকে বাঁচিয়ে দিবি অরুণ, ওর আগুনে কষ্ট হচ্ছে অনেক, ওকে বাঁচিয়ে দে না। কথাগুলো কাঁদতে কাঁদতে ক্ষীণ স্বরে বলে। আবারও আগের ন্যায় মাটিতে ধপ করে বসে পড়ে। গ্রামের লোকগুলো আকাশকে শক্ত করে ধরে আছে, যেন আকাশ কোনো আসামি। তারা মানবতার খাতিরে করছে। আকাশের পাগলামিতে সকলের খারাপ লাগে। সামনে জ্বলন্ত আগুনের থেকে আলো এসে আকাশের মুখে পড়েছে। যারা খবর দেখে তারা অনেকেই আকাশকে চিনতে পেরে কয়েকগুণ বেশি অবাক হয়ে চেয়ে আছে আকাশের দিকে। আকাশ বিড়বিড়িয়ে আওড়ায়, সন্ধ্যা মারুতি, আমাকে রেখে যেও না। হঠাৎই এই শরীরের পুরো ভার ছেড়ে দিলে শক্ত মাটির উপর ঠাস করে উপুর হয়ে পড়ে যায়। অরুণ আর সেই ভদ্রলোকটি দ্রুত আকাশকে উল্টে দেখলো। আকাশের জ্ঞান নেই, বুঝলো সেন্সলেস হয়ে গিয়েছে। এরপর আকাশকে কাছে পিঠে এক হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিছু সময়ের মাঝে বেশ কয়েকটা হেলিকপ্টার এসে উপর থেকে পানি ফেলে আগুন নেভানোর চেষ্টা করে। কারেন্টের তারে আগুন লেগে যাওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পোহাতে হয়। ধীরে ধীরে ভোরের আলো ফুটতে শুরু করে। ততক্ষণে আগুন নেভাতে সক্ষম হয়। গ্রামের মানুষগুলো হাই হাই করতে থাকে। এক রাতের মাঝে পুরো পরিবার পুড়ে ছাই হয়ে গেল। আকাশকে হসপিটালে অ্যাডমিট করানোর পর প্রাথমিক কিছু চিকিৎসা দিলে আকাশের জ্ঞান ফিরে আসে। তখন সকাল প্রায় 7টা বাজে। আকাশ চোখ মেলে আশেপাশে তাকিয়ে বুঝতে পারল এটা হসপিটাল। সব কিছু খেয়ালে আসতেই ধরফড় করে বেড থেকে নেমে দাঁড়ায়। কোনো দিকে তাকালো না। এক প্রকার দৌড়ে কেবিন থেকে বেরিয়ে বাইরে যায়। বাইরে অরুণ আকাশকে এভাবে বেরিয়ে আসতে দেখে ডাকলো, আকাশ, তুই অসুস্থ, প্লিজ কোথাও যাস না। আকাশ অরুণকে ধাক্কা দিয়ে হসপিটাল থেকে বেরিয়ে যায়। পিছু পিছু নার্স এসেছিল, আকাশকে ডাকলো। আকাশ কারো কথা গ্রাহ্য করলো না। হসপিটালটি সৃজার বাবাদের বাড়ি থেকে খুব বেশি দূরে না হয়। আকাশ কয়েক মিনিটের মাঝে সেখানে পৌঁছে যায়। দৌড়ে গিয়ে সেই ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়ায়। আকাশ সামনে তাকায়। গত পরশু যেখানটা একটা বড় সড়ো বাড়ি ছিল, আকাশ এসেছিল এই বাড়িটায় তার সন্ধ্যার খোঁজ নিতে। অথচ আজ পুরো বাড়িসহ বাড়ির প্রতিটা সদস্য ছাই হয়ে মাটির সাথে মিশে গিয়েছে। তাদের মধ্যে একজন তার সন্ধ্যা। আকাশের সামনে এগোনোর সাহস হয় না। হঠাৎই দুহাতে মাথার চুল টেনে সর্বশক্তি দিয়ে চিৎকার দিয়ে ডাকে। মাটিতে ধপ করে বসে পড়ে। অসহায় এক কণ্ঠে আওড়ায়, সন্ধ্যা মারুতি প্লিজ ফিরে এসো। গ্রামের সকল মানুষ যে যার বাড়ি ফিরছিল। কেউ কেউ আকাশকে দেখে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়েছে। আকাশের পিছনে দাঁড়িয়ে আছে আসমানি নওয়ান, যে মিনিট দুই আগে গাড়ি থেকে নেমেছে। অফিসের পিএ বায়ানকে কল করে তখনই রওনা দিয়েছিল, পৌঁছালো এখন। সিলেটে পা রাখতে ছেলের আর্তনাদে বুকটা ছ্যাদ করে উঠল। তার পাশে দাঁড়ানো বায়ান দ্রুত পায়ে এসে আকাশের পাশে দাঁড়ায়। পিছনে এসে দাঁড়িয়েছে অরুণও। আকাশ দুহাতের মাঝে মুখ রেখে কি যেন বিড়বিড় করে। আসমানি নওয়ান সামনে তাকালে দেখলো ছায়ার স্তূপ জমা হয়ে আছে। ওখানে তার জান্নাত আছে, তাই না? বুক চিরে বেরিয়ে আসে কিছু আক্ষেপের কথা। ক্ষমা করিস জ্যোৎস্না, তোর মেয়েটাকে আগলে নিতে পারলাম না আমি। বুকটা ভার হয়ে আসে, চোখ থেকে নোনা পানি গড়িয়ে পড়ে। দুর্বল পায়ে এগিয়ে এসে আকাশের পাশে দাঁড়িয়ে ভাঙা গলায় ডাকে, আব্বা। আকাশ সাড়া দেয় না। আসমানি নওয়ান বেশ কয়েকবার ডাকলো। আকাশ মাথা তুলে তাকায়। আকাশের চোখ দুটো রক্তের ন্যায় লাল হয়ে আছে। সেই চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। মায়ের দিকে চেয়ে অসহায় কণ্ঠে বলে, আমার সন্ধ্যাকে এনে দিবে না মা? তুমি যে কালকে বললে আমি আমার সন্ধ্যাকে পাবো, তবে কেন পেলাম না মা? কথাগুলো বলতে বলতে আকাশের কণ্ঠ জড়িয়ে আসে। আকাশ হঠাৎই মায়ের পায়ের সাথে কপাল ঠেকিয়ে কাঁদতে কাঁদতে বলে, মা, আমার সন্ধ্যা পুড়ে গিয়েছে, আমি ওকে বাঁচাতে পারিনি মা। আমার খুব কষ্ট হয় সন্ধ্যা বালু থেকে ছাড়া থাকতে। ওকে এনে দাও না মা। আমি আর ওকে বকবো না, কখনো ওকে বাজে কথা বলবো না। আমার সন্ধ্যা অভিমান করে হারিয়ে গেছে। ওকে একবার বলো না মা, আমি ওকে খুব ভালোবাসি। ওকে ফিরতে বলো আমার কাছে। আমি ওকে ছাড়া কিচ্ছু ভাবতে পারি না। ও কিভাবে আমাকে রেখে হারিয়ে গেল। আসমানি নওয়ান শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন, দু চোখ বন্ধ, চোখের কোণ ঘেঁষে পানি গড়ায়। ছেলের আহাজারিতে বুক ভেঙে আসে, সাথে তার জান্নাতের হারিয়ে যাওয়া। আসমানি নওয়ান ধীরে ধীরে ছেলের পাশে বসে। আকাশ মায়ের মুখের দিকে চেয়ে ভাঙা গলায় বলে, তুমি একদিন বলেছিলে আমি হাজার কেঁদে কেঁদে চাইলেও আমার সন্ধ্যাকে আর পাবো না। তোমার কথা ফলে গিয়েছে মা। তুমি খুশি হয়েছো তো?
আমি অনেক ডেকেছি সন্ধ্যা মালতীকে, কিন্তু ও আসেনি, ও চলেই গেল। আসমানি নওমান বোবা চোখে ছেলের পানে চেয়ে রইল। আকাশ মাথা নিচু করে ক্ষীণ স্বরে বলে, সন্ধ্যা একা একা কেন চলে গেল? ও আমায় নিয়ে গেল না? ও আমায় এভাবে শাস্তি দিতে পারলো? মা জানো, আমার কখনো এত কষ্ট হয়নি। আমি এত কষ্ট নিতে পারছি না। আমার সন্ধ্যাকে এনে দিবে মা? আমি আর কখনো কিচ্ছু চাইবো না, বিশ্বাস করো। আকাশ কথাগুলো বলতে বলতে মায়ের কাঁধে কপাল ঠেকায়। আসমানি নেওয়ান আকাশের পিঠে হাত রেখে নীরবে অশ্রু বিসর্জন দেয়। অরুণ বায়ান একটু পরপর চোখের পানি মুছে ফেলে। আকাশের অবস্থা দেখে তারা নিজেকে ঠিক রাখতে পারছে না। মোট 6টা লাশ পাওয়া গিয়েছিল, তবে কাউকেই চেনা যায়নি। পুরো কয়লা হয়ে গিয়েছিল। কারো কারো বডির কিছু অংশ খুঁজেও পাওয়া যায়নি। এরপর চোখের পলকে পেরিয়ে গেল 5টা মাস। আকাশ, আসমানি নেওয়ান কেউই আকাশের বাবার সাথে কথা বলে না, যেন তারা এই লোকটাকে চেনেই না। আসমানি নেওয়ান সেদিন শক্ত থাকলেও সেদিনের পর থেকে হয়ে গেল অসুস্থ। আর আকাশ হয়ে গেল পাথরের মতো শক্ত। মাকে নিয়ে 2 দিন পর পর হসপিটালে দৌড়ায়। অনুভূতিহীনেদের মতো বেঁচে আছে দুটো মানুষ। রিয়াজ ঝাপসা চোখজোড়া 2 হাতে মুছে ফেলে। আকাশের দুপাশের কাঁধ একটু একটু ভেজা। রিয়াজ কিছু বলার মতো খুঁজে পেল না, শুধু আকাশের দিকে চেয়েই রইল। নিয়াজ রিয়াজের পাশে চেয়ারে বসতে বসতে বলে, ভাইয়া এখানে কি করছো? রিয়াজ আকাশের দিকে তাকালো। সন্ধ্যা আর সৌম্যর চিকিৎসা সে করেছিল, নামটাও জানতো। সিলেটে তার বোনেদের বাসায়, সেখানেই থাকতো তার দাদু। যাত্রাপথে সৌম্যদের দেখা পেয়েছিল, তারা তার বোনের বাসায় ওখানেই থাকতো। তাদের দাদু এসে তাদের কাছে গল্প করেছিল। তারপর একদিন শুনলো সৌম্য যে বাড়িতে থাকতো সে বাড়ি পুড়ে গিয়েছে, সাথে তারাও আর নেই। রিয়াজ হয়তো দাদুর মুখে গল্পটা শুনেনি, তাই সন্ধ্যা সৌম্যকে চেনেনি। এরপর সে হসপিটালে আকাশের মায়ের অ্যাডমিট করানোর পর জানতে পেরেছে সন্ধ্যা আকাশের বউ ছিল। মেয়েটার জন্য তার খারাপ লাগে এখনও। সেদিন রাতে তাকে বাঁচাতে পারলেও কিছুদিন পরেই মেয়েটা পরপারে চলে গেল, সাথে তার ভাই। নিয়াজ দীর্ঘশ্বাস ফেলে। আকাশ চেয়ার থেকে উঠে দাঁড়ালে মাথাটা কেমন ঘুরে ওঠে। নিয়াজ খেয়াল করে বলে, ঠিক আছে। আকাশ ভাঙা গলায় বলে, আমার মজা দেখতে এসেছো তাই না? আমি কষ্ট পাচ্ছি, তোমার তো খুব খুশি হচ্ছে। নিয়াজের খারাপ লাগলো। ছেলেটাকে এত খাপছাড়া সে আগে কখনোই দেখেনি। সবসময় একটু মুড নিয়েই থাকতো, অথচ এখন কি? মৃদু স্বরে বলে। আমি তোমাকে শত্রু ভাবি না, তুমি হয়তো ভাবো। আকাশ উত্তর দেয়। আমিও ভাবি না। নিয়াজ বলে, ক্লাসে সবসময় তুমি টপার হতে বলে শুধু একটু হিংসা করতাম। আকাশ ক্যান্টিন থেকে যেতে যেতে মৃদু স্বরে বলে। জানি। নিয়াজ আকাশের রেখে যাওয়া খাবারের প্লেটের দিকে চেয়েই রইল। আকাশকে ডাকতে গিয়েও ডাকলো না, তার মনটা ভার হয়ে আছে আকাশের কথা শুনে। রিয়া ডায়েরিটা পাশে রেখে 2 হাতে মুখ ঢেকে রেখেছে। বেচারা সৌম্যর জীবন কাহিনী পড়ে শোকা হতো। চোখের 12টা বাজিয়ে ফেলেছে। নামগুলো তার কাছে পরিচিত ঠেকে। কত কৌতূহল দমিয়ে রাখতে না পেরে আবারও ডায়েরির পাতা খুলে পড়তে বসলো। রাত তখন প্রায় 1:30। সৌম্যর চোখে ঘুম নেই। সে ভাবলো বাইরে গিয়ে একটু হাঁটবে, কিছু ভালো লাগছে না। বাইরে বেরোতে নিলে সন্ধ্যা বিছানা থেকে নেমে সৌম্যর হাত ধরে সৌম্য বিচলিত কণ্ঠে বলে, কি হচ্ছে বনু, খারাপ লাগছে? সন্ধ্যা দুদিকে মাথা নাড়িয়ে না বোঝায় ইশারায় বলে সেও সৌম্যর সাথে বাইরে যেতে চায়। সৌম্য মৃদু হেসে বোনের হাত ধরে বাইরে বেরিয়ে যায়। জ্যোৎস্নার আলো নেই আজ, তবে মৃদু বাতাস বইছে। সৌম্য সন্ধ্যার হাত ধরে হাঁটতে হাঁটতে অনেকটা দূরে গিয়ে যায়। ভালোই লাগছে। সৌম্য ভাইয়ের কাঁধে মাথা ঠেকিয়ে হাঁটছে। অনেক দূর হাঁটার পর হঠাৎ কানে আসে শোরগোলের আওয়াজ। সৌম্য সন্ধ্যা দুজনেই ভ্রু কুচকে তাকায়, তবে তেমন পাত্তা দিল না। এসব গ্রামে অনেক যাত্রাপালা হয়, সেসব হতে পারে। এদিকে শীতের রাত হয়, ঘরে আগুন লাগলেও সাধনদের উষ্ণতা পেয়ে যেন ঘুম আরও গাঢ় হয়ে যায়। সকলেই কম বেশি ক্লান্ত থাকে, এমনিতেই ঘুমে বিভোর। কিন্তু এত শোরগোলের আওয়াজে প্রথমে সাধনের ঘুম ভাঙল। ঘুমের ঘোরে আশেপাশে তাকালে সে ভয় পেয়ে যায়। চারিপাশে দাউ দাউ করে আগুন জ্বলছে। সাধন তার বোনের দিকে তাকায়। সোহা কি আরামে ঘুমাচ্ছে। হঠাৎ পাশে আগুনের ফুলকি পড়লে সাধন চেঁচিয়ে ওঠে। সোহা ঘুমিয়ে। সাধন কাপা কণ্ঠে ডাকলো, সোহা বোন ওঠ, আরে আগুন লেগেছে, ওঠ। সোহা ধরফর করে উঠে বসে। ঘুমু ঘুমু চোখে চারিপাশে তাকালে ঘুম উড়ে যায়। তার পাশে ঠাস করে আগুনের ফুলকে এসে কাপড়ের উপর পড়ে। সোহা চেঁচিয়ে উঠে সাধনকে জড়িয়ে ধরে, কেঁদে দিয়ে বলে, ভাইয়া আমাকে বাঁচাও।
সাধন ডান হাতে সোহার কাপড়ের উপর থাপ্পড় দিয়ে আগুন নিভিয়ে দিয়ে বোনকে আগলে নেয়। সোহা গুটিসুটি মেরে ভাইকে ধরে কাঁদতে থাকে। সাধন কোনো দিকে বেরোনোর পথ পায় না। পাশের ঘরগুলো থেকে চিৎকারের আওয়াজ আসছে। সাধন সোহা দৌড়ে অন্য রুমে যেতে চায়, কিন্তু আগুনের তেজে যেতে পারছে না। সময়ের পাল্লা বাড়তে থাকে। এক পর্যায়ে আগুন থেকে বাঁচতে পারল না ঘরের ভিতর থাকা ব্যক্তিরা। সৃজা তার ভাইকে জড়িয়ে ধরে আছে। ছোট্ট সৃজান চিৎকার করে কাঁদছে। সৃজা ভাইটাকে জড়িয়ে গলাকাটা মুরগির ন্যায় ছটফটায়। সৃজা কাঁদতে কাঁদতে ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, ঘুমা ভাইয়া, আল্লাহ তো কি ফুলের বাগানে রাখবে, ঘুমা। সৃজান বোনের গলা জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, ঘুমা ভাইয়া, আল্লাহ তোকে জান্নাতের বাগান দিবে। সৃজা শুধু কেঁদেই গেল আর বিড়বিড় করলো। পাশের রুমে সৃজার বাবা মা জ্বলছে আর আহাজারি করছে। সাথে ছেলে মেয়ে দুটো চিৎকারে কলিজা ফেটে যাচ্ছে। কিচ্ছু করার রইল না। সৃজার বাবা শেষ একবার দীর্ঘ নিঃশ্বাস নিয়ে প্রিয় স্ত্রীকে জড়িয়ে অসহ্য যন্ত্রণায় জ্ঞান হারায়। একসময় সৃজার মাও স্বামীর বুকেই হয়তো শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। সাধন সোহা দুজন দুজনকে জড়িয়ে ধরে আছে। দুই ভাই বোন জ্বলন্ত খড়ির ন্যায় জ্বলছে। সোহা কাঁদতে কাঁদতে বলে, ও ভাইয়া, আমার খুব কষ্ট হচ্ছে গো, আমার শরীরটা জ্বলে ছাই হয়ে গেল, আমায় বাঁচাবে না ভাইয়া? সাধন বোনকে শক্ত করে জড়িয়ে নিয়ে কান্নামাখা গলায় বলে, ক্ষমা করিস বোন, আমি ওপারে গিয়ে আর কখনো তোকে মারবো না। সোহা ভাইয়ের গলা জড়িয়ে কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া, ও ভাইয়া, আমি মরে যাচ্ছি, আহ। সাধন বোনের কপালে চুমু খায়। সোহা চেঁচিয়ে কাঁদে। সাধন বোনকে শক্ত করে জড়িয়ে ধরে বিড়বিড়িয়ে বলে, তোকে তোকে অনেক ভালোবাসি বোন। একসময় সাধন সোহাও নিস্তেজ হয়ে গেল। আগুন তাদের জ্বালিয়ে দিল। সোহা বিড়বিড় করে, ভাইয়া, ভালোবাসি, সন্ধ্যা বেস্ট ফ্রেন্ড কেউ ভালোবাসি। সাধন ও বোনকে ছাড়ল না একটুও। জ্ঞান হারায় তবুও শক্ত করে ধরে রাখলো। চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ল। সৌম্যর কথা মনে পড়ল। বিড়বিড় করলো, বোন, সৌম্য। দুই ভাই বোন জ্ঞান হারায় না, হয়তো শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলেছে। দুজনার গলা জড়িয়ে আগুনে পোড়া খড়ির ন্যায় পুড়ছে। সৌম্য সন্ধ্যা প্রায় 1.5 ঘন্টা খানিক এদিক ওদিক ঘুরে আবার উল্টো পথ ধরে বাড়ির দিকে যত এগোয় তত মনে হলো চারপাশটা কেমন আলোতে ভরে গিয়েছে। সৌম্য ভ্রুকুচকে বোনের হাত ধরে পায়ের গতি বাড়ায়। এতক্ষণে শোরগোল বেড়ে গিয়েছে। অনেকটা কাছে আসলে সৌম্য যখন বুঝলো বাড়িতে আগুন লেগেছে, তখন বোনের হাত ধরে দৌড় লাগায়। সন্ধ্যা চোখ বড় বড় করে ভাইয়ের সাথে পা মেলায়। আগুনের তেজে দুই ভাই বোন এগোতে পারে না। সন্ধ্যা নিঃশব্দে চোখের পানি ফেলে এগিয়ে যায়। এখানে তো সোহা আছে, সবাই আছে, কোথায় সবাই? সৌম্য, সন্ধ্যা, সৃজন আর সোহার আর্তনাদ একটু একটু শুনতে পেল। সন্ধ্যার কান্না পায়, সব ভুলে এগিয়ে যায়। সোহা যে তাকে বেস্ট ফ্রেন্ড বলেছিল, বোন বলেছিল, সেই বোন আর্তনাদ করছে। সন্ধ্যার পা থেমে থাকে, সে সব ভুলে দৌড়ায়। হঠাৎই বিকট শব্দ হয়। সন্ধ্যা যেন কিছুর সাথে ধাক্কা খেয়েছে। একদম উড়ে পড়ার মতো কয়েক হাত দূরে এসে পড়ে। সৌম্য চিৎকার করে ডাকে। বনু, দৌড়ে গিয়ে সন্ধ্যার পাশে হাঁটু মুড়ে বসে। সন্ধ্যার কোনো সাড়া নেই। সৌম্য সন্ধ্যাকে এত ডাকলো অথচ কোনো সাড়া পায় না। সন্ধ্যাকে টেনে বুকে জড়িয়ে নিয়ে সামনে তাকায়। আগুনের তীব্রতা যেন বেড়েই চলেছে। হঠাৎই উপরে কয়েকটা হেলিকপ্টার ঘুরতে দেখে সৌম্য ভীত চোখে তাকায়। ভাবে এরাই হয়তো তাদের ক্ষতি করতে চাইছে। সৌম্য দ্রুত সন্ধ্যাকে কোলে তুলে নেয়। কোন দিকে যাবে বুঝতে পারে না। তারা বাড়ির পিছনের দিকটায়, এজন্য এদিকে কেউ নেই। সৌম্য জ্বলতে থাকা বাড়িটার দিকে তাকায়। চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। তার প্রিয় মানুষগুলো কি তবে তাকে আর বনুকে ছেড়ে চলে গেল? ভাবনার মাঝে আরও কয়েকটা হেলিকপ্টার দেখে সৌম্য অজ্ঞান সন্ধ্যাকে কোলে নিয়ে দিক বিদিক শূন্য হয়ে দৌড়ায়। সে পারল না তার প্রিয় মানুষগুলোকে বাঁচাতে। তার বোনটা ঠিক আছে তো? কথাটা ভাবলেই সৌম্যর পায়ের জোর কমে আসে। সৌম্য আশেপাশে লুকানোর মতো কিছু খুঁজে না পেয়ে রাস্তা থেকে কিছুটা নিচের দিকে নেমে যায়। এরপর সন্ধ্যাকে সেখানে শুয়ে দু হাতে সন্ধ্যার গালে চাপড় মেরে ডাকে, বনু, এই বনু, ওঠ বনু। প্রায় 10 মিনিটের মতো সন্ধ্যাকে ডেকেও যখন কোনো রেসপন্স পায় না, তখনই সৌম্যর চোখ বেয়ে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। তার বোনকে কি শেষমেশ হারিয়ে ফেললো? সৌম্য দু হাতে সন্ধ্যাকে জড়িয়ে নিয়ে ভাঙা কণ্ঠে আওড়ায়, বনু ওঠ না, তুই ছাড়া আমার কেউ নেই বনু। যার একটু একটু ছিল তারা হারিয়ে গেছে। এই বনু, বনু। সন্ধ্যার কোনো সাড়া না পেয়ে সৌম্য দিশেহারা হয়ে পড়ে। আবারও সন্ধ্যাকে কোলে নিয়ে রাস্তা দিয়ে এদিক ওদিক ছুটে কোথায় নিয়ে যাবে তার বোনটাকে? রাস্তার পাশে একটা কল চোখে পড়লে সৌম্য সন্ধ্যাকে কলের পাড়ে শুয়ে দেয়। এরপর দু হাতে কল চেপে দু হাত কলের মুখে রাখে। কিছুটা পানি দু হাতের মুঠোয় জমা হলে তা নিয়ে দ্রুত সন্ধ্যার মুখে ছিটিয়ে দেয়। এরপর দু হাতে সন্ধ্যার দুগাল ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ডাকে, ও বনু, ওঠ না বনু, আমি একা রেখে যাস না। তুই আমার রেখে গেলে আমি যে মরে যাবো বনু। তুই না আমার ছোট মা, একটু চোখ মেলে তাকা বনু। সৌম্যর চোখের কোণ ঘেঁষে গড়িয়ে পড়া কয়েক ফোঁটা নোনা পানি সন্ধ্যার মুখের উপর পড়ে। সৌম্য আবারও উঠে এসে কল থেকে পানি নিয়ে সন্ধ্যার মুখে ছিটায়।
এরকম 4 বার করার পর সন্ধ্যা একটু নড়ে ওঠে। সৌম্য জানে পানি আসে, দ্রুত সন্ধ্যাকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে, বিড়বিড়িয়ে বলে, বনু, আমার ছেড়ে যাস না কখনো। সন্ধ্যা ভাইকে জড়িয়ে ফুপিয়ে উঠল। সৌম্য ডান হাতে তার চোখ জোড়া মুছে সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যা ভাইকে ইশারায় বোঝায়। সোহা, সাধন, সৃজা, সৃজান, মামা, মামি সবাই ওই ঘরে পুড়ে গিয়েছে ভাইয়া। সৌম্য চোখ জোড়া ভিজে উঠে আশেপাশে তাকালো। অনেকটা সময় পেরিয়েছে, শোরগোলটা কমেছে বোধহয়। সৌম্য সন্ধ্যাকে ধরে আবারও সৃজাদের বাড়ির দিকে যায়। আশেপাশটা কেমন যেন শুনশান লাগলো, কেউ নেই এখানে এখন। কিছুক্ষণ আগেও যেখানে একটা বাড়ি দাঁড়িয়ে ছিল সেই বাড়িটি এখন ছায়ে পরিণত হয়েছে। তাদের ছোট্ট একটা পরিবার ছিল, হয়তো রক্তের সম্পর্ক ছিল না, তবে তার চেয়েও বেশি টান ছিল প্রতিটা মানুষের সাথে। তাদের সবাইকে হারিয়ে ফেললো সৌম্য আর সন্ধ্যা। সন্ধ্যা দৌড় দেয়, একটুখানি গিয়ে হঠাৎই পায়ে গরম লাগলে টিকতে না পেরে পিছিয়ে আসে। সৌম্য বোনকে আগলে নেয়। পরনের প্যান্টে ফোন ছিল, যেটা বের করে চারিদিকে লাইট দিয়ে খুঁজলো কিছু। একটু ঘুরে ঘুরে দেখলো, হঠাৎ চোখে পড়লো দুটো মাথা, তবে চেনা যাচ্ছে না, একদম কালো কুচকুচে হয়ে গেছে। সৌম্য বিস্কুচকুন চেয়ে চিনতে পারলো এটা তার মামা মামি। মুহূর্তেই ছেলেটার সৌম্যের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। তার মা নেই, বাবা থেকেও নেই, এই দুজন মানুষই ছিল বাবা মায়ের মতো। আল্লাহ কি সুন্দর করে তাদেরকে কেড়ে নিল। এরপর একটু দূরেই দেখলো একটা ছোট্ট মাথা, আরেকটা মাথা লাগানো। সৌম্য চিনল এরা সৃজা, সৃজান। সৃজানের আদো আদো স্বরে ডাক, সৃজার বলা সেই কথাটি কানে বাজলো। সোহাকে একদিনেই বোন বানিয়ে ফেললেন, আর আমি 1 মাসের বেশি হয়ে গেল একসাথে থাকছি, তাও আমাকে বোন ভাবতে পারছেন না। আপনি এত কিপটা কেন? সৌম্য ভেজা চোখে চেয়ে বিড়বিড় করলো। শ্রীজা, তোমাকে আমি প্রথম দিনে বনু বানিয়ে নিয়েছিলাম, শুধু তুমি বুঝতে পারোনি। সন্ধ্যার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। সৌম্য বা হাতে বোনকে আগলে নিয়ে আরেকটু সামনে এগোলে আরও দুটো মাথা দেখলো। এদের চিনতে একটু অসুবিধা হলো না। সাধন, দুদিনের পরিচিত হওয়া এক ভাই তার। সময় পর্যায়ে বোনকে জড়িয়ে বাচ্চাদের মতো কেঁদে উঠল কেন জানি। সাধন যে বলেছিল সে চাকরি পেলে তার থেকে সাধন শীতের পোশাক কিনে দিবে, তাকে বারবার আপন ভাইয়ের কথা মনে করিয়ে দিত, কিন্তু সে যে ফাঁকি দিয়ে চলে গেল। সন্ধ্যা কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। সোহার সাথে কাটানো মুহূর্তগুলো কি করে ভুলবে সে? তার জ্বর আসলে সোহা তার মাথায় কত স্নেহের হাত বুলিয়ে দিত, আর কখনো দিবে না। দৌড়ে এসে তার জড়িয়ে ধরবে না তাকে, আর হাসবে না তার দিকে চেয়ে, তাকে আর হাসাবে না। সোহা নামক চঞ্চল মেয়েটি সে হারিয়ে গিয়েছে। হঠাৎ মানুষের একটু আঁচ পেয়ে সৌম্য নিজেকে সামলে নেয়। সন্ধ্যাকে ধরে দ্রুত জায়গাটি প্রস্থান করার জন্য পা বাড়ায়। সৌম্য জানে না এসব কারা করেছে, তবে কেউ না কেউ তো তাদের মারতেই করেছে। সন্ধ্যা যেতে চায় না। সে সোহা, সৃজা, সৃজান, মামা মামি ওদের রেখে কি করে যাবে? সৌম্য সন্ধ্যাকে জোর করে টেনে নিয়ে যেতে থাকে। ধীরে ধীরে দিনের আলো ফুটতে শুরু করে। সৌম্য সন্ধ্যাকে নিয়ে রাস্তার ধারে বসে থাকে। কোথায় যাবে, কি করবে কিচ্ছু জানে না। পকেটে কয়েকটা টাকা আছে আর তার ফোনটা, আর তাদের গায়ে একটা করে জামা, পায়ের জুতোও নেই। রাত বলে খালি পায়ে হাঁটতে বেরিয়েছিল। সৌম্য ও সন্ধ্যাকে আগলে নিয়ে বসে ভাবছে কি করবে। হঠাৎ রিয়াদের বাসার কথা মনে পড়ে, আর তো যাওয়ার কোনো জায়গা নেই। বেলা বাড়লে সৌম্য বাসের টিকিট কাটে। দুটো টিকিট কেটে পকেটে থাকলো 2 টাকার একটা কয়েন। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে। এরপর বাস আসলে খালি পায়ে দুই ভাই বোন সেই বাসে উঠে বসে। অনেকে বাঁকা চোখে তাকিয়েছে। অন্য সময় হলে হয়তো একটু অন্যরকম লাগতো, কিন্তু আজ সৌম্য সন্ধ্যার কোনো অনুভূতি হলো না। তারা প্রিয় মানুষগুলোকে হারিয়ে পাথর হয়ে গিয়েছে যেন। এরপর সন্ধ্যা সৌম্য রিয়াদের বাড়ি এসে কিছুদিন এখানে থাকতে চায়। সৌম্য সন্ধ্যার অবস্থা দেখে তারা অবাক হয়েছিল। সৌম্যদের নিজেকে নতুন করে পরিচয় দিতে হয়নি, কারণ তারা আগে থেকে রিয়াদের কাছে সাধন সোহা হিসেবে পরিচিত। এরপর দুই ভাই বোন এখানেই থাকতে শুরু করলো। জমির দলিলগুলো পুড়ে গিয়েছে। সৌম্যর আর তার মামার ঋণ শোধ করা লাগেনি, তবে তার বাবার মতো মামাকে হারিয়ে ফেলেছে, বাঁচাতে পারেনি। দেখতে দেখতে পেরিয়ে গেল 5 মাস। এখানে সৌম্য টিউশনি পায়নি বলে আবারও মিস্ত্রির কাজ করে। যখন যে গাছ পায় সেটাই করে, দিনমজুর যাকে বলে। দিন শেষে তার বনুর মুখে দুটো খাবার তুলে দেয়। এই তো তাদের জীবন, এভাবেই চলছে। এক পর্যায়ে হাতে ডায়েরি ছুঁড়ে ফেলে দিয়ে হাউমা করে কেঁদে ওঠে। সন্ধ্যা রিয়াকে রাতের খাবার খেতে ডাকতে এসেছিল। রিয়াকে এভাবে কাঁদতে দেখে দৌড়ে এসে রিয়াকে ঝাঁকিয়ে ইশারায় বলে, কি হয়েছে? রিয়ার কান্নায় একে একে তার মা, নানি, সাথে সৌম্য এসে হাজির হয় এই ঘরে। রিয়ার মা এগিয়ে এসে বলে, রিয়া কি হয়েছে মা, এভাবে কাঁদছিস কেন? কাঁদতে কাঁদতে ফিক উঠিয়ে ফেলেছে। সময় নিয়ে নিজেকে সামলে বলে, মা জানো, এদের নাম সন্ধ্যা আর সৌম্য। আমাদের সাধন ভাইয়া আর আমার বান্ধবী সোহা মরে গিয়েছে মা, ওরা বেঁচে নেই আর। রিয়ার কথা শুনে রিয়ার মা আর তার নানি স্তব্ধ চোখে তাকায়। সন্ধ্যার চোখ থেকে আবারও টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। একবার সৌম্যর দিকে তাকালো। সৌম্য ঝাপসা চোখে সন্ধ্যার দিকে চেয়ে আছে। সন্ধ্যা দৌড়ে এসে ভাইকে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল। সে সোহাকে কখনোই ভুলবে না।
কখনো কোনো বান্ধবী ছিল না, ওই একটাই বান্ধবী ছিল তার, যে খুব ভালো ছিল, তাকে খুব ভালোবাসতো। সে কি করে ভুলবে তার বোনটার কথা? সৌম্য সন্ধ্যাকে বাঁ হাতে জড়িয়ে নিয়ে ডান হাতে ঝাপসা, চোখজোড়া ডলে কয়েকবার সাধনের সেই নাটকীয় ভঙ্গিতে বলা প্রিয় ভাই সাহেব কানে বাজলো। কতবার তাকে জড়িয়ে ধরেছিল, আপন ভাই বলে মুখে ফেনা তুলে ফেলেছিল। কথাগুলো ভেবে আবারও চোখজোড়া ঝাপসা হয়, মনে মনে বিড়বিড় করে, পরিচয়টা দুদিনের, স্মৃতি খুবই সামান্য, অথচ এর ভার এতটাই বেশি যা বইতে আমাদের দুই ভাই বোনের নিঃশ্বাস নিতে কষ্ট হয়, দম আটকে আসে। চোখের পলকে পেরিয়েছে আরও 2 সপ্তাহ। সেদিন ডায়েরি পড়ার পর থেকে রিয়ার মতো চঞ্চল মেয়েটি ভীষণ শান্ত হয়ে গিয়েছে। সন্ধ্যা মলিন মুখে থাকে, সৌম্যর মাঝে মাঝে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, যেখানে মিশে আছে স্বল্প সময়ে কিছু পরিচিত রক্তের চেয়েও আপন মানুষদের হারিয়ে ফেলার আক্ষেপ। সৌম্য ধুলোমাখা গায়ে এর দুটো ইট পেতে বসে একটু জিরিয়ে নিচ্ছে। পরনে পুরনো একটা জিন্স প্যান্ট যা হাঁটুর নিচ বরাবর গুটিয়ে রেখেছে, গায়ে একটা স্যান্ডো গেঞ্জি, একটা চেক শার্ট খুলে ইটের উপর রেখেছে, হাতে পায়ে ইটের গুঁড়ো দিয়ে ভরা। বাড়ি করছে। সৌম্য অনেক খোঁজাখুঁজির পর এই কাজটি পেয়েছে আপাতত। 7 দিনের চুক্তিতে এক মিস্ত্রি হিসেবে কাজটি নিয়েছে। একজন লোকের ডাকে সৌম্য ক্লান্ত শরীরটা টেনে নিয়ে গেল মেশিনের দিকে। এরপর একটা পাত্র মাথায় নিয়ে এগিয়ে গেল। সিমেন্ট বালু খোয়ার মিশ্রণ মেশিন থেকে ঢেলে একে একে সব পাত্রে ঢেলে দিলে সবাই যার যার পাত্র মাথায় নিয়ে যথাস্থানে রাখতে যায়। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে পাত্রটি মাথায় নিয়ে লোকগুলোর পিছু এগোয়। কাজ শেষে হতে হতে প্রায় বিকেল হয়ে গিয়েছে। সৌম্য পাইপের কাছে গিয়ে হাত মুখ ধুয়ে নিল। এরপর ইটের উপর রাখা তার চেক শার্টটি নিয়ে গায়ে জড়িয়ে নেয়। শার্টের বেশ কয়েক জায়গায় ফুটো হয়ে গিয়েছে, যদিও বাইরে থেকে বোঝা যায় না, তবে খেয়াল করলে বোঝা যায়। সৌম্য সামনে না এগিয়ে চুপ করে দাঁড়িয়ে কিছু ভাবছে। গত 5টা মাস এত পরিমাণ কষ্ট করেছে। সৌম্যর মনে হয় হয়তো একজন ভিক্ষুকও তাদের চেয়ে ভালো থাকতে পারে। তার 2টো প্যান্ট আর 2টো শার্ট, শার্ট প্যান্ট দুটোর কত জায়গায় ফুটো তার হিসাব নেই। শার্ট কোচকাতে কোচকাতে গায়ে ছোট হয়, কিন্তু সৌম্যর নিজের জন্য খারাপ লাগে না, খারাপ লাগে তার বোনুর জন্যে। তার মতোই তার বোনুর 2টো জামা, জামা দুটোর ছেঁড়া অংশগুলো সৌম্যর চোখে লাগে। তার পকেটে আছে 50 টাকা, এইখান থেকে টাকা পাবে 1 সপ্তাহ পর। একজন লোক সৌম্যর পাশে এসে দাঁড়ালে সৌম্য দোনামোনা করে 500 টাকা ধার চায়। 1 সপ্তাহ পর দিয়ে দিবে। লোকটা দিতে চাইছিল না, সৌম্যর মুখ মলিন হয়। লোকটা কি যেন ভেবে সৌম্যকে 400 টাকা দেওয়ার বলে, সময় মতো দিয়ে দিতে সৌম্য খুশি হয়। পকেটে 450 টাকা নিয়ে সৌম্য মার্কেটে ঘুরছে, তার বোনের জন্য একটা জামা কিনবে বলে। এত অল্প টাকায় মন মতো জামা পায় না সে, তবুও অনেক খুঁজে খুঁজে একটা গোল জামা পায়, 400 টাকা দাম। মার্কেট থেকে বেরিয়ে ফুটপাতের উপর বসা একজন লোকের কাছে জামাটা পেয়েছে। সৌম্য জামাটা নিয়ে নেয়। শরীরটা ভীষণ দুর্বল লাগছে, সারাদিন কাজ করে গা ব্যথা করছে। সৌম্য ভাবলো 30 টাকা ভাড়া দিয়ে একটা ভ্যানে উঠে বাড়ি ফিরবে। কয়েক পা এগিয়ে রাস্তার পাশে একটা কসমেটিক্সের ভ্যান দেখে সৌম্য আর এগোয় না। ভ্যানে বিদ্যমান নুপুরগুলোতে প্রথমে সৌম্য চোখ পড়ল। নুপুরের প্রতি সন্ধ্যা দুর্বলতা সে জানে। অনেক আগে একজোড়া রূপোর নুপুর বানিয়ে দিয়েছিল সন্ধ্যাকে। একটি নুপুর হারিয়ে ফেলেছে, আরেকটি এখনও যত্ন করে রেখেছে। সৌম্য এগিয়ে গিয়ে নুপুরের দাম জিজ্ঞাসা করলে বলে দাম 70 টাকা। সৌম্যর মন খারাপ হয়, তার কাছে আছেই 50 টাকা। দোকানদারের সাথে অনেকক্ষণ থেকে দামাদামি করে 50 টাকায় নুপুরটি কিনে বাড়ির পথ ধরে। শূন্য পকেট হাতে বনুর জন্য একটা জামা, আরেক জোড়া নুপুর নিয়ে ক্লান্ত শরীরটা টেনে নিয়ে যায়। বনুকে হাসাবে ভাবতেই যেন শরীরের ক্লান্তি খানিকটা দূর হয়। প্রায় 30 মিনিট হেঁটে বাড়ি ফেরে সৌম্য। ধরণীতে সন্ধ্যা নামবে ভাব। উঠোনে পা রাখলে দেখলো সন্ধ্যা দরজায় বসে ভাত খাচ্ছে। সৌম্য এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, বনু, তুই এত দেরি করে খাচ্ছিস কেন? ভাইয়ের কণ্ঠে সন্ধ্যা মাথা তুলে তাকায়, মাথা নাড়িয়ে বুঝায় এমনি। সৌম্য ভাতের প্লেটের দিকে তাকালো। কাঁচামরিচ দিয়ে ভাত মাখানো, এক কোনায় একটু লবণ। এই খাবার তাদের রোজকার খাবার, মাঝে মাঝে একটু একটু ভালো মন্দ খাবার খেতে পায়। প্রথম প্রথম সন্ধ্যা ভাত খাওয়ার পর পেট ধরে বসে থাকতো, চোখের কোণে জমা পানি নিয়ে তার দিকে তাকাতো। সৌম্য বুঝতো সন্ধ্যার পেট জ্বলতো, কিন্তু এখন তাদের অভ্যাস হয়ে গেছে। তাছাড়া রিয়াদের অবস্থা ভালো নয়, টাকার অভাবে একটা ছোট্ট ফোন পর্যন্ত নেই। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে সন্ধ্যার পাশে ঘরের দরজায় বসে মৃদুস্বরে বলে, অনেক ক্ষুধা লেগেছে বনু, টাকা নেই বনু, তাই রাস্তার পাশে নুপুর দিলাম, টাকা হলে আবারও রূপার নুপুর বানিয়ে দেব। পর এটা, সরি বনু, অনেকদিন পর তোকে একটা জামা দিলাম, তোর 2টো জামাই ছিঁড়ে গিয়েছে। যেখানে কাজ পেয়েছে কয়েকদিন পর টাকা পেলে আরেকটা কিনে দেব। সন্ধ্যা জানে সৌম্যর পকেটে 50 টাকা ছিল, সকালে সে দেখেছে, ইশারায় বোঝায়। টাকা কোথায় পেলে? সৌম্য উত্তর করে, যেখানে পাওয়ার পেয়েছে, তোকে তো ভাবতে হবে না। সন্ধ্যা তার ভাইয়ের দিকে চেয়ে আছে। শুধু তার জামা তো ছিঁড়েনি, তার ভাইয়ের শার্টগুলো ধোয়ার সময় সন্ধ্যা খুব দেখেছে সৌম্য শার্ট প্যান্ট দুটোর অবস্থা। অথচ তার ভাই কই না কই দেখে টাকা নিয়ে শুধু তার জন্য জামান নুপুর এনেছে। না চাইতেও চোখের কোণে পানি জমলো। সৌম্য এটা খেয়াল করে বোনের মনোভাব বুঝতে পারে, মৃদুস্বরে বলে, বনু, আমি তো বললাম কয়েকদিন পর টাকা পেলে তোর সাথে আমিও আমার জন্য কিছু কিনবো, এবার একটু হাস।
সন্ধ্যা ভাইয়ের কথায় জোরপূর্বক একটু হাসলো। পেরিয়েছে 1 সপ্তাহ। সৌম্য গত সপ্তাহে চাকরি পরীক্ষা দেওয়ার জন্য ঢাকা গিয়েছিল। মূলত এই কারণে সৌম্যর পকেটে 1 টাকাও ছিল না, নয়তো 100-200 টাকা থাকতো। আজ পরীক্ষার ফলাফল বেরিয়েছে, আর আনন্দের খবর, সৌম্য চাকরিটা হয়ে গেছে। ঢাকা ইসলামী ব্যাংকে এমটিও অফিসার পদে তার চাকরি হয়েছে। অ্যাকাউন্টিং নিয়ে ঢাকা ভার্সিটি থেকে পড়ার পর এই স্টেজ সৌম্যর জন্য একদম মানানসই। সৌম্যর চাকরি হয়, সে যতটা খুশি হয়েছে ততটাই মন খারাপ। সেই ঢাকা শহর যেখানে তার ইরাবতীকে খুব বাজেভাবে ভেঙে দিয়ে এসেছিল। আচ্ছা, ইরাবতী কি তার কথা রেখে বিয়ে করে নিয়েছে? কথাটা ভাবতেই সৌম্যর বুকে চিনচিন ব্যথা করে উঠল, গলা শুকিয়ে আসলো, চোখ বুজে বহু কষ্টে দুবার ঢোক গিলল। আর তার ইরাবতী ভালো থাকুক, এতটুকুই তার চাওয়া।